ওয়েলকাম অল স্টুডেন্টস। আজকে আমি ক্লাস 12 এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হুইটস্টোন ব্রিজ বা হুইটস্টোন ব্রিজ বর্তনী সম্পর্কে আলোচনা করব। এখন প্রথম কথা হচ্ছে, এই হুইটস্টোন ব্রিজ বলতে আমরা কি বুঝি। এই হুইটস্টোন ব্রিজ হলো চারটি রোধের একটা বিশেষ ধরনের সমবায়, অর্থাৎ গ্রুপিং অফ দি ফোর রেজিস্ট্যান্সেস ইন এ পার্টিকুলার প্যাটার্ন। এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ। এবার সেই প্যাটার্নটা কি সেটা তোমরা এখানে দেখো, একটা বর্তনী চিত্র অঙ্কন করা আছে এবং প্রসঙ্গত উল্লেখ্য যে প্রফেসর চার্লস হুইটস্টোন উনি যেহেতু এটা উদ্ভাবন করেছিলেন, সেই জন্য উনার নাম অনুসারে এটা হুইটস্টোন ব্রিজ নামে পরিচিত। এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা নাম দিয়ে দেই ABCD, এটা একটা চতুর্ভুজ এবং এই চতুর্ভুজে আমরা চারটি রোধ, এই চারটি রোধের মান আমরা ধরলাম P, Q, R এবং S। এই চারটি রোধকে চিত্রে যেমন দেখানো হয়েছে সেরকম ভাবে যুক্ত করা হলো এবং এই চতুর্ভুজে চারটি কৌণিক বিন্দু আছে। একটা হচ্ছে ABCD, এই চারটি কৌণিক বিন্দু। এই চারটি কৌণিক বিন্দুর মধ্যে এই দুই বিপরীত কৌণিক বিন্দুতে অর্থাৎ B আর D বিন্দুর মধ্যে একটা গ্যালভানোমিটার সংযুক্ত করা হয়েছে, যে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে ক্যাপিটাল G, এবং অপর দুটি যে বিপরীত কৌণিক বিন্দু তার সঙ্গে একটা তড়িৎ কোষ বা ব্যাটারি যুক্ত করা হয়েছে। এবং এই ব্যাটারিটাকে কানেক্ট করার জন্য এখানে একটা চাবি K1 এবং গ্যালভানোমিটারটাকে চালু করার জন্য বা প্রয়োজন মতো অফ করার জন্য সেখানে আর একটা চাবি K2 ব্যবহার করা হয়েছে। এই যে পুরো বর্তনী চিত্রটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজ বর্তনী। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ব্রিজ কথাটা এলো কেন? তার কারণ হচ্ছে এই যে দুটো পথ আছে, এই দুটো পথের মাঝখানে এই যে গ্যালভানোমিটার সংযুক্ত করা হয়েছে, এটা অ্যাজ একটা ব্রিজ, সেই জন্যই এটা হুইটস্টোন ব্রিজ বর্তনী নামে পরিচিত। এবার কথাটা হচ্ছে যে এটা আমার কি কাজে ব্যবহার করা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে যে আমার অজানা রোধ নির্ণয় করার জন্য। অজানা রোধ নির্ণয় করার জন্য এখানে যে চারটি রোধ রয়েছে, চারটি রোধের মধ্যে যে কোনো তিনটি জানা এবং একটি অজানা যদি হয়, তাহলে আমরা এই বর্তনীকে ব্যবহার করে আমরা অজানা রোধের মান সহজে নির্ণয় করতে পারি। এবং সেটা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা আরেকটু আলোচনা অগ্রসর হওয়ার পর তোমরা দেখতে পাবে। এবার কথাটা হচ্ছে, এখানে একটি ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি থেকে মনে করো কারেন্ট I এখানে প্রবেশ করলো এবং আমি মনে করছি এইখানে হচ্ছে একটা কারেন্ট I1 এবং এইখানে হচ্ছে কারেন্ট হচ্ছে I2 এবং তারপরে এই বিন্দুতে প্রবেশ করলো। সেখানে আবার দুটো পথ রয়েছে। আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুতে গ্যালভানোমিটারের রোধ ক্যাপিটাল G এর মধ্যে IG কারেন্ট গেল, তাহলে বাকি কারেন্টটা হচ্ছে I1 মাইনাস IG এবং এখানে IG এর মধ্য দিয়ে চলে এলো। তারপরে I2 এখানে দুটো তড়িৎ মিলিত হলো, তখন KCL বা কিরচফস কারেন্ট ল অনুযায়ী আমরা বলতে পারি এখানে I2 প্লাস IG, আবার এরা দুটো যুক্ত হয়ে I হিসাবে চলে গেল। এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দি কারেন্ট। সুতরাং তড়িৎ প্রবাহের যে বন্টন সেটা এখানে দেখানো হলো। এখন কথাটা হচ্ছে যে গ্যালভানোমিটার কি? গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রটা তড়িৎ প্রবাহের অস্তিত্বকে নির্দেশ করে এবং তার মাঝখানে জিরো দাগ থাকে। যে কোনো একটা দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার জন্য গ্যালভানোমিটারের কাঁটাটা একটা নির্দিষ্ট দিকে বিক্ষেপ হয়। আবার যদি তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হয় তাহলে তার বিপরীত দিকে কিন্তু গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষিপ্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে এই বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে কারেন্ট আসবে না ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে কারেন্ট আসবে, আর সেটা নির্ভর করছে বি এবং ডি বিন্দুর বিভবের উপর। যদি দেখা যায় যে বি বিন্দুর বিভব ডি বিন্দুর বিভব অপেক্ষা বেশি, তাহলে বি থেকে ডি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে।
আবার যদি দেখা যায় ডি বিন্দুর বিভবটা বি বিন্দুর বিভব অপেক্ষা বেশি, তাহলে উল্টো মানে প্রথমে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছিল তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ ডি থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে। আর সুতরাং এটা নির্ভর করছে যে বি এবং ডি বিন্দুর বিভবের উপর নির্ভর করে। এখন তোমরা নিশ্চিত রূপে বুঝতে পারছো যে আমি যদি এখানে মনে করো ভি ভোল্ট ব্যাটারি দেই, তাহলে এ বিন্দুর বিভব হবে ভি ভোল্ট এবং সি বিন্দুর বিভব হচ্ছে 0 ভোল্ট, এবং তখন এর মধ্য দিয়ে যদি আয়ন তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ভিবি বিভবটা কত হবে? নিশ্চিত রূপে আমরা বলতে পারি যে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু I1 ইন্টু পি। সুতরাং ভিবির যে বিভবটা হবে, তাহলে ভি এর বিভবটা হচ্ছে ভি, তাহলে ভি মাইনাস I1 পি। সুতরাং এই ইকুয়েশন অনুযায়ী কিন্তু আমার বি বিন্দুর বিভব কত হবে, একইভাবে ডি বিন্দুর বিভব কত হবে সেটা নির্ধারিত হবে। আমার এখন এমন ভাবে পি কিউ আর এস এটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে ট্রায়াল অ্যান্ড এরার মেথডের সাহায্যে, যাতে করে আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো রকম তড়িৎ প্রবাহিত না হয়, এবং গ্যালভানোমিটারের মধ্যে যদি কোনো তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে হুইটস্টোন ব্রিজের সেই অবস্থাকে বলা হচ্ছে ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, অর্থাৎ হুইটস্টোন ব্রিজের প্রতিমিত অবস্থা। আর যদি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ আইজি নট ইকুয়াল টু 0, তাহলে ওটাকে বলা হচ্ছে আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, অর্থাৎ অপ্রতিমিত অবস্থা, হুইটস্টোন ব্রিজের অপ্রতিমিত অবস্থা। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অজানা রোধ নির্ণয় করা, এবং সেক্ষেত্রে আমরা যে কনক্লুশনটা করব সেখানে কিন্তু ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। এবং এই ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের অবস্থায় আমরা সেখান থেকে এই হুইটস্টোন ব্রিজ বর্তনী থেকে আমরা কি ফলাফল পাবো সেটা একটু লক্ষ্য করব। দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা কিরচপের সূত্র প্রয়োগ করে আমরা হুইটস্টোন ব্রিজের যে প্রতিমিত অবস্থা, সেই প্রতিমিত অবস্থার শর্ত আমরা নির্ণয় করতে চাই। এখন প্রতিমিত অবস্থার শর্ত নির্ণয় করতে হলে প্রথমত আমরা লুপ ব্যবহার করব। সেই লুপটা হচ্ছে এ বি ডি এ। সুতরাং এ বি ডি এ লুপে আমরা কেভিএল প্রয়োগ করা হলো, কিরচপস ভোল্টেজ ল, যেটা আমরা আগের দিনেই শিখেছি, প্রয়োগ করা হলো। অ্যাপ্লাইং কেভিএল ইন দ্য লুপ এ বি ডি এ। তাহলে লক্ষ্য করো, সেখানে I1 ইন্টু পি, এগেন একই দিকে, সুতরাং আইজি ইন্টু জি, এইটা হচ্ছে অপোজিট দিকে, মাইনাস I2 ইন্টু আর, দ্যাট শুড বি 0। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার দেখো আরো একটি লুপ আমরা কনসিডার করি, বিসিডিবি। বিসিডিবি লুপে এইটাতে আমরা কেভিএল প্রয়োগ করছি, কেভিএল প্রয়োগ করা হলো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ I1 মাইনাস জি, I1 মাইনাস আইজি ইন্টু কিউ, আবার এটা অপোজিট ডাইরেকশনে, সুতরাং মাইনাস I2 প্লাস আইজি ইন্টু এস, এইটাও কিন্তু আবার অপোজিট, মাইনাস আইজি ইন্টু জি, দ্যাট শুড বি 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এইরকম দুটি সমীকরণ পেলাম, একদম সিম্পলি আমরা কেভিএল প্রয়োগ করি, দুটো লুপে কেভিএল প্রয়োগ করলাম, দিয়ে আমরা এটা পেলাম। এবার কথা হচ্ছে প্রতিমিত হুইটস্টোন ব্রিজ, মানে প্রতিমিত অবস্থায়, মানে ব্যালেন্সড যখন প্রতিমিত অবস্থায়, মানে ব্রিজের যে প্রতিমিত অবস্থা, সেই প্রতিমিত অবস্থায় আমরা জানি IG equal to G. যখন there is no current is flowing through the galvanometer, at that time you can write IG equal to 0, এবং সেক্ষেত্রে কিন্তু VB equal to of course VT, এটাও খেয়াল রেখো। তাহলে আমরা 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা IG-টাকে 0 পুট করি, তাহলে I1P minus I2R equal to 0, that is I1P equal to I2R. তাহলে therefore I1 by I2
ইকুয়াল টু আর বাই পি। এটা হচ্ছে একটা ইকুয়েশন, সেটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। আবারও এই ইকুয়েশনে যদি আমি আইজি ইকুয়াল টু 0 পুট করি, তাহলে I1 কিউ মাইনাস I2s, that should be 0, that is equal to 0. Therefore I1 by I2 equal to s by q, that is equation 4. সুতরাং 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে আমরা বাম দিকটা দেখতে পাচ্ছি I1 by I2, I1 by I2. Therefore তাহলে 3 এবং 4 সমীকরণ থেকে তোমরা কি লিখতে পারো? R by P is equal to S by Q, that is PS equal to RQ. Cross multiplication করলে তাই হয়। অতএব P by Q equal to R by S. This is the required condition এবং এটাই হচ্ছে this is the principle of Wheatstone Bridge. এটাই হচ্ছে Wheatstone Bridge-এর নীতি। সুতরাং Wheatstone Bridge-এর নীতি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে P by Q equal to R by S. P by Q এবং divided by R by S। এবং আরো একটা আমরা করতে পারি যে এখান থেকে লক্ষ্য করো যে P by R equal to Q by S। সিম্পল একটা ম্যাথমেটিক্স যদি প্রয়োগ করা হয় P by R equal to Q by S, এইটাও কিন্তু Wheatstone Bridge-এর নীতি হিসাবে ব্যবহার করা যায়। এবং যে সমস্ত সার্কিটে এইরকম ধরনের অনুপাতটা থাকবে সে সমস্ত ক্ষেত্রে আমরা বলে দিতে পারবো যে মাঝখানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বা মাঝখানে যে রোধ থাকলো তার মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নেই, লক্ষ্য করো যে সাপোজ এইরকম 1 এবং 3, আর এইটা হচ্ছে সাপোজ 6, এইটা হচ্ছে 18 ওহম, আর এইটা হচ্ছে 10 ওহম। এবার প্রশ্ন যদি করা হয় যে 10 ওহমের মধ্য দিয়ে কতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তুমি লক্ষ্য করো এইটাকে যদি আমরা P বলি 1/3, 6/18 সেটাও 1/3। সুতরাং এটা হচ্ছে ব্যালেন্সড Wheatstone Bridge। সুতরাং এর মধ্য দিয়ে কারেন্ট ইজ 0, এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আবার যদি আমি বলে দিই যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মনে করো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, বা 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তাহলে এই রোধটার মান কত? তাহলে নিশ্চিত রূপে এইটা বা এইটা ইকুয়াল টু এইটা বা এইটা হবে। সুতরাং সেখান থেকে তোমরা সহজেই কিন্তু মানটা নির্ণয় করতে পারছো। সুতরাং এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি সার্কিট, যেটার সাহায্যে আমরা অজানা রোধের মান নির্ণয় করতে পারি। এবং এরই একটি ব্যবহারিক প্রয়োগ মিটার ব্রিজ, যেটা একদম প্র্যাকটিক্যালি আমরা অজানা রোধের মান নির্ণয় করতে পারি। সেটা একদম আগামী দিনে আমি আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো।